কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের একটি উপন্যাস দুঃসাহসিক। আজ পাঠ করছি তৃতীয় পর্ব। 7। আমার মাই আমার সর্বনাশটা করল রানা, আর আমি করলাম তোমার। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। সাগরের দিকে মুখ করে পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে ওরা ডিনার শেষ করে। চমৎকার করে ছাটা ঝাউ গাছ আড়াল করেছে ওদেরকে রিপালস বে হোটেলের আলোক উজ্জ্বল আঙিনার মতো কোলাহল থেকে। দূরে জেলেদের কয়েকটা সাম্পান থেকে আলো পড়েছে সাগরের জলে, ভুতুড়ে লাগছে দেখতে। গতকালই হোটেলটা এক পাক ঘুরে দেখে গেছে মাসুদ রানা। বেল্টমোর হোটেল থেকে দ্বীপের অপর দিকে এই রিপালস বে হোটেল ছাড়া 8 ঘন্টার পথ। হোটেলের সামনে চমৎকার একটা বাগান, ঝোপঝাড়ের আড়ালে সুন্দর বসবার ব্যবস্থা। সরু পিচঢালা রাস্তা চলে গেছে সাগরের তীর পর্যন্ত। পথের শেষে চলনসই একটা বিচ। সবই দেখেছে সে ঘুরে ফিরে। প্ল্যান ঠিক করে ফেলেছে মনে মনে। আজ তাই ঘণ্টাখানেক আগে মায়া ওয়াং পৌঁছতেই তাকে নিয়ে সোজা চলে এসেছে হোটেলের শেষ প্রান্তের নিচু প্রাচীর ঘেরা নির্জন টেবিলটায়। গেটের কাছে কোকাকোলার বোতল হাতে দাঁড়ানো একজন চীনা লোকের সাথে রানার চোখে চোখে কি ইঙ্গিত বিনিময় হলো জানতেও পারেনি মায়া ওয়াং। বেল বাজাতেই বয়ে এসেছে। মায়ের পছন্দ মতো ডিনার দিয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সরিয়ে নিয়ে গেছে এটো বাসনপত্র। সেও প্রায় 8 ঘন্টার কথা। এতক্ষণ বিষয়ে হতবাক রানা শুনেছে মায়ার অবিশ্বাস্য কাহিনী। আবার গ্লাস দুটো ভর্তি করে দিল রানা। ছিপি বন্ধ করে নামিয়ে রাখল কোকের বোতলটা ঘাসের উপর। তারপর বলল, আমার কি ক্ষতি করেছ জানি না, সেটা পরে শুনব, কিন্তু তোমার মা যখন আর নেই তখন চ্যাংয়ের সাথে সম্পর্কও নেই তোমার। তুমি কোন অপরাধে শুধু শুধু ইচ্ছের বিরুদ্ধে ওদের হয়ে কাজ করবে? চ্যাংয়ের গুপ্তধনের সন্ধান জানার অপরাধে। তুমি কি করে জেনেছিলে? আমার মার কাছে। ঘরে যে মাইক্রোফোন ছিল সে কথা মার জানা ছিল না। মা তো আত্মহত্যা করেই খালাস। আমি বাধা পড়লাম চ্যাংয়ের হাতে চিরকালের জন্যে। তোমার মা কি জেনে শুনেই বিয়ে করেছিলেন দস্যু চ্যাংকে? না, আমাদের আর্থিক অবস্থা তখন খুব খারাপ যাচ্ছিল। বাবা মারা যাওয়ার পর জানা গেল প্রচুর টাকা ঋণ রেখে গেছেন তিনি। বন্ধকের মেয়াদ পূর্ণ হয়ে যেতেই উচ্ছেদ করে দেয়া হলো আমাদের বাড়ি থেকে 7 দিনের নোটিসে। থাকা খাওয়া ঠিক ছিল না। এমনই সময়ে চ্যাং মাকে বিয়ের প্রস্তাব দিল। হংকংয়ের সেরা সুন্দরী ছিলেন তিনি। চ্যাংয়ের টাকা পয়সার মোহে পড়ে রাজি হয়ে গেলেন আমার মা। আমরা চলে গেলাম ম্যাকাও। পরে ধীরে ধীরে জানা গেল কত বড় ভুল হয়ে গেছে। পৃথিবীর হীনতম দস্যুদল রেড লাইটিং টংয়ের দলপতির স্ত্রী তখন তিনি। কিছুক্ষণ চুপ করে থাকলো রানা। ধীরে সুস্থে গ্লাসে চুমুক দিচ্ছে এক একটা। মায়া ওয়াংয়ের কথাগুলো আবার মনে মনে উল্টো পাল্টে দেখল। কেমন যেন অদ্ভুত ঠেকছে তার কাছে সব কিছু। হঠাৎ কথা নেই বার্তা নেই মেয়েটি তাকে এসব কথা বলছে কেন? নিজের পরিচয়, দলের পরিচয়, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, গুপ্তধনের সন্ধান দিল কেন মেয়েটি এমন অসংকোচে একজন প্রায় অপরিচিত লোকের কাছে? কি প্ল্যান ঘুরছে ওর মাথায়? কোনো ট্র্যাপ? কিছুই বুঝতে পারছে না সে। চ্যাংয়ের ছেলে মেয়ে নেই? না, আমি ওর সমস্ত সম্পদের একমাত্র উত্তরাধিকারিণী। কিন্তু ঈশ্বর জানেন, ওরা এত সম্পত্তির মালিক হওয়ার চেয়ে মুক্ত স্বাধীন পথের ভিখারি হলেও আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করতাম। বুঝলাম, কিন্তু তুমি পুলিশের সাহায্য নাওনি কেন মায়া? পুলিশ? হাসল মায়া ওয়াং। পুলিশ কি করবে? চ্যাংয়ের বিরুদ্ধে একটা আঙুল উঁচু করতেও সাহস পাবে না পুলিশ। তুমি সাংহাই গিয়ে আর না ফিরলেই পারো। তোমাকে তো বলেছি, সাংহাইয়ে প্রতিটা মুহূর্ত আমার উপর নজর রাখা হয়। সাইলেন্সার ফিট করা একটা পিস্তল 24 ঘন্টা নির্নিমেষে চেয়ে থাকে আমার হৃৎপিণ্ডের দিকে। একটু এদিক ওদিক হলে বিনা দ্বিধায় খুন করা হবে আমাকে। নিতান্ত দয়া পরবশ হয়ে প্রাণ ধারণের অনুমতি দিয়েছে আমাকে চ্যাং। কিন্তু তার হুকুম ছাড়া কারোর সঙ্গে মেলামেশা তো দূরের কথা, কথা বলাও বারণ। চারদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাকে। মৃত্যু ছাড়া মুক্তি নেই। কতদিন মায়ের মতো আত্মহত্যা করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি বড় ভীত মিস্টার রানা। তুমি বুঝতে পারবে না কত কাঙালের মতো মুক্তি চাই আমি। টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল মায়ের কোলের উপর। সবুজ একটা চিয়ংসাম পড়েছে মায়া।
চিকচিক করছে গালের উপর অশ্রুর ধারা। রানার কাছে অতুলনীয় মনে হলো ওকে। ওর একটা হাত তুলে নিল সে নিজের হাতে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজন। একটা রুমাল বের করে আলগোছে মুছে নিল মায়া গাল দুটো। রানা বলল, একটা কথা সত্যি করে বলবে? কি কথা বলবো? আমাকে এসব কথা কেন বললে? এছাড়া বা আমার আর কোনো উপায় ছিল না বলে। কাউকে না কাউকে আমার বলতে হতোই। এত লোক থাকতে তোমার উপরেই নির্ভর করতে চাইলাম কেন তা বলতে পারবো না। হয়তো তোমার মধ্যে কিছু দেখতে পেয়েছি আমি, কিংবা হয়তো তোমার অমন বলিষ্ঠ ঋজু স্বাস্থ্য আর বুদ্ধিদীপ্ত চেহারাই এর কারণ হতে পারে। কিন্তু আসল কথা, আমি মরিয়া হয়ে উঠেছি। আমি নিজের স্বার্থে অন্ধ হয়ে গিয়ে এই কাজটা করেছি। মৃদু হাসল রানা। কিন্তু আমার উদ্দেশ্যটা জানলে ভয়ে শুকিয়ে যাবে তোমার মুখ। তবু স্পষ্টই বলবো সব কথা। আমি জানি একবার সব কথা বলতে পারলে আর বিশ্বাসঘাতকতা করতে পারবে না তুমি। পৃথিবীতে মাত্র দুজন মানুষ জানতো এই গুপ্তধনের কথা, চ্যাং আর আমি। এখন তুমিও জেনেছ। আমার কথা মতো আমাকে যদি এই দলের খপ্পর থেকে বের করে না আনো, তাহলে আমার সাথে সাথে তোমাকেও বরণ করে নিতে হবে নিশ্চিত মৃত্যু। আমাকে সাহায্য করতেই হবে তোমার। মুচকি হাসল রানা। ব্ল্যাকমেইল করতে চাইছ আমাকে? তা যদি মনে করো তাহলে তাই। কিন্তু একটা কথা ভেবে দেখো, পৃথিবীতে এত লোক থাকতে তোমাকেই বেছে নিলাম কেন? আর তো কাউকে বলতে সাহস পাইনি। তোমার উপরেই কেবল নির্ভর করা যায় মনে করলাম কেন? কেন? তোমাকে আমার ভালো লেগেছে রানা। এমনই সময় কাছে একটা ধস্তাধস্তির আওয়াজ পাওয়া গেল। লাফিয়ে উঠে দাঁড়ালো মাসুদ রানা। এক লাফে দেয়ালের পাশে চলে এলো সে। দেখল পেছন থেকে সাপটে ধরেছে ফুচুং সেই জুজুৎসু চ্যাম্পিয়নকে। হাত ছাড়াবার জন্যে ধস্তাধস্তি করছে লোকটা। হঠাৎ যেন জাদুমন্ত্রের বলে ছিটকে পড়ল ফুচুং কয়েক হাত দূরে। তড়াক করে উঠে দাঁড়ালো আবার, কিন্তু দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। বেড়ালের মতো নিঃশব্দ অথচ দ্রুত পায়ে এগিয়ে গেল জুজুৎসু ব্ল্যাক বেল্ট হোল্ডার। দাও চালনার মতো করে বিদ্যুৎ গতিতে ডান হাতটা চালালো একবার ফুচুংয়ের বাঁ কাঁধের উপর। ঝুলে পড়ল ফুচুংয়ের বাম হাত। এবার আবার মারল সে আঙুলগুলো শটান সোজা রেখে সেই মার ফুচুংয়ের পেটের উপর। অবর্ণনীয় ব্যথায় কুঁকড়ে গেল ওর দেহ। বেঁকে গেল সামনের দিকে। হাঁটু দিয়ে থুতনিতে একটা আপারকাট মারতেই চিত হয়ে পড়ে গেল ফুচুং মাটিতে। কোমর থেকে টান দিয়ে একটা ছোরা বের করে ঝাঁপিয়ে পড়ল লোকটা ওর বুকের উপর। সমস্ত ঘটনাটা ঘটে গেল ৩-৪ সেকেন্ডের মধ্যে। এক লাফে দেয়াল টপকে বেরিয়ে এলো রানা বাইরে। ছুটে গিয়ে দড়াম করে লাথি মারল লোকটার শির দাঁড়ার উপর। রানা বুঝে নিয়েছে এ লোক জুজুৎসুর ব্ল্যাক বেল্ট নয়, পৃথিবীর ভয়ঙ্করতম নিরস্ত্র যুদ্ধ কারাতের ওস্তাদ। একে কোনো রকম সুযোগ দেওয়া চলবে না। স্টিলের পাত বসানো জুতোর প্রচণ্ড লাথি শির দ্বারায় পড়তেই বাঁকা হয়ে গেল লোকটার দেহ পিছন দিকে। ছুরিটা পড়ে গিয়েছে হাত থেকে খসে। নির্মমভাবে আবার লাথি চালালো রানা ওর পাঁজর লক্ষ্য করে। তীক্ষ্ণ একটা আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। ফুচুংয়ের বুকের ওপর থেকে গড়িয়ে পড়ল সে মাটিতে। কিন্তু আশ্চর্য, এই আঘাতের পরেও বাঁ পায়ে সে একটা প্রচণ্ড লাথি মারল রানার উরুর উপর। আর সেই সাথে ডান পা দিয়ে রানার হাঁটুর নিচে বাঁধিয়ে টান দিল সামনের দিকে। মুহূর্তে ধরাশায়ী হলো রানাও। টলতে টলতে উঠে দাঁড়ালো লোকটা। রানা উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। ঝাঁপিয়ে পড়ল দুজন দুজনের উপর। রানা জানে ওর অল্প বিস্তর জুজুৎসু জ্ঞান টিকবে না লোকটার কাছে। ফুচুং পড়ে আছে অজ্ঞান হয়ে। কাজে এখন একমাত্র ভরসা ওর হেভি ওয়েট বক্সিং। কুস্তির কায়দায় পারবে না ওর সাথে। কাছে আসতেই গোটা 2 শিক্ষা চালিয়ে দিল সে নাক বরাবর। কুস্তিগির বোধহয় এমন আচমকা এই বিলেতি জিনিস আশা করেনি। 2 হাতে মুখ ঢাকল সে। সাথে সাথেই তলপেট বরাবর পড়ল রানার ফাইনাল লাথি। বিচিত্র এক টুকরো শব্দ বেরোলো ওর মুখ থেকে। তারপর লুটিয়ে পড়ল মাটিতে মুখ থুবড়ে। ফুচুং ততক্ষণে উঠে বসেছে। ওর পকেট থেকে নাইলনের কর্ড বের করে হাত পা বেঁধে ফেলল রানা লোকটার। নিজের রুমালটা ঢুকিয়ে দিল ওর মুখের ভেতর। ফুচুংয়ের রুমাল দিয়ে বেঁধে ফেলল মুখটা বাইরে থেকে। তারপর ফিরে এলো ফুচুংয়ের কাছে। কেমন বোধ করছিস এখন? জবাব দিল না ফুচুং কোনো। ঘুরে বসে গলগল করে বমি করে ফেলল। রানা ধরে থাকলো ওকে। বেশ খানিকটা বমি হয়ে যাওয়ার পর উঠে দাঁড়ালো ফুচুং। মাটি থেকে ছুরিটা তুলে পকেটে রাখল।
এখন ঠিক হয়ে গেছে। ব্যাটা আড়ি পেতে তোদের সব কথা শুনছিল। তুই যা, আমি এখন লাশটা নিয়ে কেটে পড়ি। মরেনি, জানটা আছে, শুধু পিটিয়ে লাশ করেছি। নিয়ে যেতে অসুবিধা হবে না, কিন্তু দোস্ত সাবধান, একা নিতে চেষ্টা করিস না আবার। তোর লোকজন কোথায়? আছে, এক্ষুনি এসে পড়বে। তুই যা এখন, আমি সব ব্যবস্থা করে নেব। বাম কাঁধটা ঢলতে লাগলো ফুচুং। হোটেলের দিকে ফিরে রানা দেখতে পেল দেয়ালের উপর দিয়ে একজোড়া ভয়ার্ত বিস্ফারিত চোখ চেয়ে আছে ওর দিকে। মায়া ওয়াং। রানার পিছু পিছু সেও এসে দাঁড়িয়েছিল দেয়ালের ধারে। দেয়াল টপকে এদিকে চলে এলো রানা। এই হারামজাদা আমার পেছনে লেগেছিল কদিন ধরে আঠার মতো, ছাড়াতে পারছিলাম না কিছুতেই, তাই এ ব্যবস্থা করেছিলাম। বমি করল ওই লোকটা কি? তীব্র উৎকণ্ঠা মায়ের কণ্ঠে। ও আমার এক বন্ধু। ল্যাংফুকে নিয়ে এখন কি করবে? ল্যাংফু? ওর নাম ল্যাংফু নাকি? তা যেই ফুই হোক, বাছাধনকে কদিন বিছানায় শুয়ে বিশ্রাম নিতে হবে। এই ঘটনাটা টঙের কেউ জানতে পারলে তোমার কি অবস্থা হবে জানো? জানি, চিবিয়ে খেয়ে ফেলবে লিওং, তোমাকেও তাই করবে। এখন উপায়? জানাজানি তো হবেই। হবে না, লোকটাকে বেমালুম গায়েব করে দিচ্ছি। আমি করলাম না অন্য কেউ করলো কে জানে। ওসব নিয়ে তুমি ভেবো না। আমার উপর নির্ভর করতে চেয়েছ, নিশ্চিন্তে নির্ভর করো। মরলে দুজন একসাথে মরব। তুমি লিওংকে চেনো না, তাই এমন হালকাভাবে কথাগুলো বলতে পারলে। কিছুতেই তুমি ওর কাছে শাক দিয়ে মাছ ঠাকতে পারবে না, ধরা পড়বেই। কি করবে লিওং? সাধারণ একটা... সাধারণ? তোমার দেখছি অনেক কিছু জানতে বাকি আছে। চ্যাংয়ের ডান হাত, টঙের সমস্ত জুয়ার ভার ওর উপর। সাংঘাতিক মানুষ। ওর সাথে হ্যান্ডশেক করলে লোকে হাতের আঙুল গুনে দেখে সব ঠিক আছে কিনা, না এক হাতটা খোয়া গেছে। আর তুমি বলছো সাধারণ? হংকংয়ে সবাই ওকে জমের মতো। আর ভয় দেখিও না মায়া, এমনিতেই তোমার ব্ল্যাকমেলিংয়ের কথা শুনে ভয়ে আত্মরা হয়ে আছে। এখন আবার লিওংয়ের ভয় দেখালে ঠিক হার্ট ফেল করব। তার চেয়ে বলো কী ধরনের সাহায্য আশা করছো তুমি আমার কাছ থেকে? একটা বিরাট দস্যু দলের বিরুদ্ধে কি করতে পারি আমি? তারা আমি কি জানি, সে ভার তোমার উপর। ল্যাংফুকে আজ বন্দি না করলে আমাদের কি অবস্থা হতো তাই ভাবছি। ভাগ্যিস তুমি বুদ্ধি করে... যাক, যে করে হোক আমরা দুজন পালিয়ে যাব এখান থেকে। পালিয়ে গিয়ে আমরা... বেঁধে গেল মায়ের মুখের কথা। লজ্জা পেয়ে চোখ নামালো নিচে। বলো বলো, রানা বলল। পালিয়ে গিয়ে আমরা কি করব বলো? যা, তুমি ভারী পাঁচি, তোমার যা খুশি করবে। আবার কি? যদি কোথাও ফেলে পালাই তাহলে? দুষ্টামের হাসি হাসল রানা। তা তোমরা পারো, পুরুষ মানুষকে দিয়ে বিশ্বাসকে। কিন্তু ভুলে যেও না, আমি 8-10টা মেয়ের মতো নই। বেশ বেশ, কিন্তু যদি সত্যি কখনো তোমার হাত ধরে বলি চলো, যাবে? বলেই দেখো না যায় কিনা। বিশ্বাস করো রানা, তোমার ভরসাতেই সাহস পেয়েছি আজ চ্যাংয়ের বিরুদ্ধে দাঁড়াবার। তুমি নেবে আমাকে সাথে? সত্যি? মৃদু চাপ দিল রানা মায়ার হাতে। চোখে চোখে চেয়ে রইল দুজন। মৃদু হাসি ফুটে উঠল মায়ার অধরে। তারপর ঘড়ির দিকে চেয়েই চমকে উঠল। এক্ষুনি যেতে হবে আমাকে রানা, 2 ঘন্টা পার হয়ে গেছে, টেরই পাইনি। বলতে বলতে উঠে দাঁড়ালো মায়া। রানা উঠল চেয়ার ছেড়ে। হঠাৎ 2 হাতে গলা সাপটে ধরল মায়া রানার। ওর বুকে কপাল ঘষল। হেসে ফেলল রানা। হাসছ কেন? জিজ্ঞেস করল সে রানাকে ছেড়ে দিয়ে। তুমি একেবারে ছেলে মানুষ তাই। উত্তপ্ত রক্তিম হয়ে উঠল মায়ের গাল। ছেলে মানুষ না কচু? আমার বয়স কত জানো? না তো। 25। চোখ পাকিয়ে বলল মায়া, যেন অনেক বয়স। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে জোর করে যেন বিচ্ছিন্ন করল মায়া নিজেকে রানার মোহজাল থেকে। হাঁটতে থাকলো গেটের দিকে। রানাকে পিছু পিছু আসতে দেখে বলল, তুমি থাকো, গোপনে এসেছি, গোপনেই যেতে হবে আমাকে। 8 ঘন্টা পরে এসো তুমি। ভালো কথা, বিল্টমোরে তোমার পাশের ঘরেই কিন্তু আমি আছি। চলে গেল মায়া ওয়াং। 8 ঘন্টা আগেই গিয়ে পৌঁছল মাসুদ রানা। চারদিকে তুমুল হইচই, হট্টগোল। পৃথিবীর সর্বত্র যেমন হয় এখানেও তেমনি। মাথার উপর কড়া রোদ্দুর, ঘামের দুর্গন্ধ, নেশার ঝোঁকে সর্বস্ব খোয়ানো পরাজিত মুখ। বেশিরভাগ খেলোয়াড়ের হাতেই একটা করে পুস্তিকা। দৌড় আরম্ভ হতে যাচ্ছে।
এইমাত্র মাইকে অ্যানাউন্সমেন্ট শেষ হলো। আশা নিরাশা, লোভ আর ক্ষোভের আলো ছায়া দেখল রানা জুয়ারিদের চোখে মুখে। আর আবার একবার মন প্রাণ দিয়ে ঘৃণা করল সে জুয়া খেলাকে এবং সাধারণ মানুষের লোভকে নিজ স্বার্থ সিদ্ধির উপায় হিসেবে যারা ব্যবহার করে তাদেরকে। হংকং রেসকোর্স হচ্ছে পৃথিবীর সেরা রেসকোর্সগুলোর মধ্যে অন্যতম। প্রতিটা দৌড়ে 20-25 লক্ষ ডলার খেলা হচ্ছে। ক্লোজড সার্কিট টেলিভিশনে প্রতিটা ঘোড়ার গতিবিধি দেখা হচ্ছে। প্রয়োজন মতো ছবি তুলে নেওয়া হচ্ছে মুভি ক্যামেরায়। অত্যাধুনিক চলমান সিঁড়ির ব্যবস্থা আছে 4 তলা দর্শকের গ্যালারিতে ওঠানামার জন্যে। দোতলা 3 তলায় বসবার সুযোগ পায়নি রানা। 4 তলার খোলা ছাদে জায়গা নিতে হয়েছে ওকে। সোজা চাঁদের উপর উত্তাপ বর্ষণ করছেন সূর্যদেব নির্বিকার চিত্তে। 20 মিনিটেই কোকাকোলার জন্য প্রাণটা আকুলি বিকুলি করে উঠল রানার। বাচ্চা ফেরিওয়ালাকে ডেকে ঠান্ডা 1 বোতল কোকাকোলা খেল সে। তারপর আবার মন দিল রেস খেলায়। হাতের পুস্তিকা উল্টে পাল্টে দেখল 7ম দৌড়ের ফোরকাস্ট। 3 নম্বর আর 5 নম্বরের মধ্যেই হবে আসল প্রতিযোগিতা। 3 নম্বর হচ্ছে থান্ডার স্পিড, 5 নম্বর ব্ল্যাক টর্পেডো। হোয়াইট অ্যাঞ্জেলের সম্ভাবনা লিখেছে 15 ভাগের 1 ভাগ, অর্থাৎ লাস্ট। ওর নম্বর হচ্ছে 11, জকি টিয়েন হং। রানা ভাবছে ফুচুং কি সত্যি সত্যি পারল হোয়াইট অ্যাঞ্জেলের জকিকে রাজি করাতে? গতকাল সন্ধ্যায় শেষ দেখা হয়েছে ওর সাথে। হোয়াইট অ্যাঞ্জেলের পুরো ইতিহাস জোগাড় করে ফেলেছে সে। যে ঘোড়া আজ দৌড়াচ্ছে আসলে সেটা হোয়াইট অ্যাঞ্জেলই নয়। আসল হোয়াইট অ্যাঞ্জেল এবছর বেশ অনেকগুলো বাজিতে দৌড়েছে। একটা তো 5 জনের মধ্যে থাকতে পারেনি। ওটাকে গুলি করে মেরে ফেলা হয়েছে কয়েকদিন আগে। তা কি করে হয়? জোচ্চুরি এড়াবার জন্য ঘোড়াগুলো ঠোঁটে টাট্টু করা থাকে না? রানা জিজ্ঞেস করেছিল। আরে দূর, ওসব এখন পুরনো হয়ে গেছে। নতুন চামড়া লাগিয়ে তার উপর হোয়াইট অ্যাঞ্জেলের মার্ক দেওয়া হয়ে গেছে 6 মাস আগে। একে পিকা পেপার বলে। খুরগুলো এবং আরও 2-1টা জায়গা অদল বদল করা হয়েছে দক্ষ হাতে। বিরাট পরিকল্পনা নিয়েছে ব্যাটারা। 1 বছর ধরে তৈরি হয়েছে ওরা আগামীকালকের এই 7ম ঘোড় দৌড়ের জন্যে। সব টাকা ঝেঁটিয়ে নিয়ে যাবে এই 1 দৌড়েই। আমার মনে হয় কমপক্ষে 15 গুণ তো হবেই। এত খবর পেলি কোত্থেকে? ঘুষ। তারপর এখন কি করবি? জকের সাথে দেখা করেছিস? সব সেরে তবেই এসেছি। আবার যাচ্ছি এখন। কিন্তু দোস্ত, $2000 অগ্রিম দেব কথা দিয়েছি। টাকা যে নেই আমার কাছে। কুছ পরোয়া নেই, আমি দিচ্ছি, রানা বলল। কিন্তু টাকা নিয়ে ও আবার বিক্রি করবে না তো? আরে না, সোজা আমার আইডেন্টিটি কার্ড দেখিয়েছি। বলেছি হোয়াইট অ্যাঞ্জেল যদি জেতে তাহলে আর রক্ষা নেই। স্টুয়ার্টদের কাছে গিয়ে সব খুলে বলবো। ফলে ওর জকিগিরি ঘুচে যাবে জন্মের মতো। একটা মাত্র পথ খোলা আছে ওর। আমার কথা মতো কাজ করলে এই জোচ্চুরির কথা তো বেমালুম চেপে যাবই, তার উপর নগদ $5000 দেব। বুদ্ধিমান লোক, বিনা বাক্য ব্যয়ে এক কথায় রাজি হয়ে গেছে টিয়েং হন। আজ 2000 দেব বলেছি, বাকিটা পাবে ঘোড়দৌড়ের পর। কিভাবে হারাবে হোয়াইট অ্যাঞ্জেলকে? জিজ্ঞেস করেছিল রানা। ওদের মাথায় 101 বুদ্ধি, ওই বাতলে দিল। হোয়াইট অ্যাঞ্জেল জিতবে ঠিকই, নইলে ওর গর্দান নিয়ে নেবে লিউং। কিন্তু শেষ মুহূর্তে ফাউল করে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এমন কায়দা করে করবে সেটা যে কেউ বুঝবে না ও এটা ইচ্ছে করে করেছে। সবাই এটাকে ব্যাড লাক মনে করবে। 2 গুলি রক্ষা পাচ্ছে টিয়েন হংয়ের। কিন্তু সত্যি কি কথা মতো কাজ করবে টিয়েন হং? প্রতি সিকি মাইল অন্তর অন্তর উঁচু পোস্টের উপর অটোমেটিক ক্যামেরা ফিট করা আছে। সেগুলোর দিকে চাইল রানা। কোন ক্যামেরাটা হোয়াইট অ্যাঞ্জেলের ফাউল দেখতে পাবে আন্দাজ করবার চেষ্টা করল সে। উত্তেজনা অনুভব করল ভেতর ভেতর। 7ম দৌড়ের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। রানার অল্প দূরেই স্টার্টিং পয়েন্ট। পুরো 1 চক্কর দিয়ে 1 ফার্লং গেলেই উইনিং পোস্ট। পরিষ্কার দেখতে পাবে রানা সব কিছু। একে একে স্টার্টিং গেটের কাছে জমা হতে লাগলো ঘোড়াগুলো। 3 নম্বর আর 5 নম্বর এসে দাঁড়াতেই হর্ষধ্বনি উঠল দর্শকের মধ্য থেকে। 11 নম্বর দর্শকদের কোনোরকম সহানুভূতি পেল না। আবার অ্যানাউন্সমেন্ট হলো লাউড স্পিকারে। ডিং করে বেল বেজে উঠতেই হৈ হৈ করে উঠল দর্শকবৃন্দ। চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল ঘোড়াগুলো বিদ্যুৎ গতিতে। নম্বর দেখতে পেল না রানা। গগলস পরা জকিদের মধ্যে চিনতেও পারল না টিয়েন হংকে। ক্ষিপ্র বেগ আর ধুলির ঝড় গোলমাল করে দিল সব কিছু।
একটু দূরে যেতেই ধুলি সরে যাওয়ায় পরিষ্কার দেখা গেল আগেভাগেই রয়েছে 11 নম্বর। প্রথম বাঁক নিচ্ছে ঘোড়াগুলো। 8 নম্বর ঘোড়াটা দৌড়াচ্ছে সবচেয়ে আগে। নতুন ঘোড়া, বাইরে থেকে এসেছে। ব্যাপার কি, এটাই কি শেষ পর্যন্ত বাজিমাত করবে নাকি? না, 3 নম্বর ধরে ফেলল ওকে। তারপরে এগিয়ে গেল ওকে ছাড়িয়ে। 5 নম্বর এবার ছাড়িয়ে যাচ্ছে 8কে। এইবার হোয়াইট অ্যাঞ্জেলো ধরে ফেলল। এই 4টে ঘোড়াই সবচেয়ে আগে আছে, বাকিগুলো বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। দ্বিতীয় বাঁক ঘুরতেই দেখা গেল সবচেয়ে আগে আছে থান্ডার স্পিড, তারপর ব্ল্যাক টর্পেডো, তারপর সমান সমান দৌড়াচ্ছে 8 নম্বর আর হোয়াইট অ্যাঞ্জেল। তৃতীয় বাঁক ঘুরতেই দেখা গেল এগিয়ে যাচ্ছে ব্ল্যাক টর্পেডো, ক্রমেই থান্ডার স্পিডের কাছাকাছি। আর ব্ল্যাক টর্পেডো ঠিক পেছন পেছন চলছে হোয়াইট অ্যাঞ্জেল 8 নম্বরকে ছাড়িয়ে এসে। আবার ঘুরতেই দেখল রানা আগে আগে ছুটছে ব্ল্যাক টর্পেডো, দ্বিতীয় হোয়াইট অ্যাঞ্জেল। থান্ডার পিছিয়ে পড়েছে এক লেন্থ। হৈ হৈ করছে মাঠের সমস্ত লোক। হোয়াইট অ্যাঞ্জেল এগিয়ে আসছে এইবার। এই সমান সমান হয়ে গেল। শেষ বাঁকটা ঘুরছে এখন। শ্বাসরুদ্ধ করে বসে রইল রানা। এইবার হোয়াইট অ্যাঞ্জেল এগিয়ে গিয়েছিল, কিন্তু রেলিংয়ের দিকে ছিল ব্ল্যাক টর্পেডো, তাই সোজা হতেই দেখা গেল আবার সমান হয়ে গেছে ওরা। অগণিত লোক চিৎকার করে ব্ল্যাক টর্পেডোকে উৎসাহ দেবার চেষ্টা করছে, কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হোয়াইট অ্যাঞ্জেল। এবার রানা পরিষ্কার উপলব্ধি করল হোয়াইট অ্যাঞ্জেল এখন 1 ইঞ্চি 2 ইঞ্চি করে সরে আসছে ব্ল্যাক টর্পেডোর দিকে। মাথাটা নিচু করে রেখেছে টিয়েন হং ঘোড়ার গলার ওপাশে, যেন না দেখে ঘটছে ঘটনাটা। ধীরে ধীরে প্রায় গায়ে গায়ে লেগে গেল দুটো ঘোড়া। হোয়াইট অ্যাঞ্জেলের মাথা দিয়ে আড়াল হয়ে গেল ব্ল্যাক টর্পেডোর মাথা। তারপর হাত দুয়েক এগিয়ে গেল হোয়াইট অ্যাঞ্জেলের মাথা। ক্ষমতা থাকলেও আর আগে বাড়তে পারবে না ব্ল্যাক টর্পেডো। রানার সমস্ত মাংসপেশি টান হয়ে গেল উত্তেজনায়। বুকের ভেতর হাতুড়ি পিটছে যেন কেউ। হঠাৎ সোজা হয়ে বসল ব্ল্যাক টর্পেডোর জকি। মাঠের সবাই বুঝল এটা ফাউলের বিরুদ্ধে প্রতিবাদ। পর মুহূর্তেই হোয়াইট অ্যাঞ্জেল ব্ল্যাক টর্পেডোকে ছাড়িয়ে এগিয়ে গেল সামনে। তীব্র কণ্ঠে আপত্তির ঝড় উঠল দর্শকবৃন্দের মধ্যে। হুলস্থুল কাণ্ড আরম্ভ হয়ে গেল দর্শক গ্যালারিতে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে সচেতন হয়ে পেশিগুলো ঢিল করল রানা। ওর সামনে দিয়ে উইনিং পোস্ট ছাড়িয়ে চলে গেল হোয়াইট অ্যাঞ্জেল। 10 গজ পেছনে ব্ল্যাক টর্পেডো এবং প্রায় সাথে সাথেই থান্ডার স্পিড। ভালোই অভিনয় করেছে টিয়েন হং। ঘোড়াগুলো সব ফিরে এলো। বুক ফুলিয়ে আগে ভাগে আসছে সে। দর্শকের গালাগালি যেন ও মনে করছে প্রশংসা। মাথার টুপি খুলে আকর্ণ হাসি হেসে প্রত্যাভিবাদন করছে সে দর্শকদের। মস্ত বোর্ডে রেজাল্ট উঠেছিল। হঠাৎ দর্শকদের হর্ষধ্বনিতে চেয়ে দেখল রানা হোয়াইট অ্যাঞ্জেলের পাশে বড় বড় অক্ষরে লেখা অবজেকশন। লাউড স্পিকারে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল। আপনাদের টিকিট নষ্ট করবেন না। এই প্রতিযোগিতায় হোয়াইট অ্যাঞ্জেলের নামে আপত্তি তোলা হয়েছে ব্ল্যাক টর্পেডোর পক্ষ থেকে। আবার বলছি, আপনারা আপনাদের টিকিট নষ্ট করে ফেলবেন না। রুমাল বের করে ঘরমাক্ত মুখটা মুছে নিয়ে সোজা হয়ে বসল রানা। অল্পক্ষণ পরেই মাইকে ঘোষণা করা হলো। একটি ঘোষণা, এই প্রতিযোগিতায় হোয়াইট অ্যাঞ্জেলকে ডিসকোয়ালিফাইড বলে রায় দেয়া হলো। ব্ল্যাক টর্পেডোকেই বিজয়ী বলে ঘোষণা করা হচ্ছে। আবার বলছি। ঘড়ির দিকে চেয়ে দেখল রানা 1টা বেজে গেছে। ফিরে এলো সে হোটেলে। অপারেটর জানালো সিওয়াই লিওংয়ের লাইন এঙ্গেজড। রানা বুঝল এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করবার পর সোনার ফসল ঘরে তুলতে না পেরে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে লিওং। হওয়াটাই স্বাভাবিক। বহু টাকা ঢেলেছিল ওরা এই দৌড়ের পেছনে। অপারেটরকে বারবার চেষ্টা করবার অনুরোধ করে বাথরুমের দরজা খোলা রেখেই স্নান সেরে নিল রানা। ক্লেদ সিক্ত দেহ থেকে সূর্যের উত্তাপ আর রেসকোর্সের ধুলো দূর করে আরাম করে বসল সে ইজি চেয়ারে। ঢিল করে দিল সমস্ত শরীর। গভীর মনোযোগের সঙ্গে আগাগোড়া সবটা ব্যাপার চিন্তা করে দেখল কোথাও ভুলভ্রান্তি বা খুঁত রয়ে গেছে কিনা। মনে পড়ল গতকাল ম্যাকাও যাবার আগে মায়া ওয়াংয়ের আকুল মিনতি, সাবধানে থেকো রানা, তোমাকে হারাতে চাই না আমি। তোমার জন্য যে কতখানি উদ্বিগ্ন হয়ে আছি তা তুমি বুঝবে না। এরা গক্ষুরের চেয়েও ভয়ঙ্কর। সাবধানে থেকো প্লিজ। ফোন বেজে উঠল। মিস্টার মাসুদ রানা? হ্যাঁ। লাইনে থাকুন, এক্ষুনি 90321223 দিচ্ছি। ধন্যবাদ।
2 সেকেন্ড পরেই লিওংয়ের মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। ইয়াস, কে বলছেন? মাসুদ রানা। বলুন। হোয়াইট অ্যাঞ্জেল ধরে হেরেছি। জানি, জকি হারামিপনা করেছে। তা এখন কি বলছেন? টাকা, নরম গলায় বলল রানা। কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল লিওং, তারপর বলল, ঠিক আছে, আবার প্রথম থেকে শুরু করা যাক। 5টার মধ্যে $2000 পাঠিয়ে দিচ্ছি আমি। সেই যে টস করে জিতেছিলেন আপনি আমার কাছে, মনে আছে? আছে। দুপুরে ঘরে থাকুন আজ। 5টার মধ্যে লোক যাবে আপনার কাছে টাকা আর লিখিত ইনস্ট্রাকশন নিয়ে। ফোন ছেড়ে দিল লিওং। রানা নামিয়ে রাখল রিসিভারটা। কিছুক্ষণ পায়চারি করে বেড়ালো সে। তাহলে এবার কি আরেক রকম জুয়ার ব্যবস্থা হচ্ছে? আইন থেকে আত্মরক্ষার জন্যে প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে এরা যে যত্ন আর সাবধানতা অবলম্বন করছে, তাতে রানা বিস্মিত না হয়ে পারল না। ঠিকই তো, খালি হাতে হংকং এসে জুয়া ছাড়া আর কোন উপায়ে $10,000 উপার্জন করতে পারত সে? এবারে কেমন জুয়া খেলতে হবে কে জানে। খাওয়া দাওয়া সেরে শুয়ে বিশ্রাম নিল রানা ঘণ্টা 2 ঘুম এলো না চোখে। মনের মধ্যে ভিড় করে এলো রাজ্যের যত আবল তাবল চিন্তা। ফুচুংয়ের কাছে কয়েকটা কথা গোপন করে সে কি ঠিক করল? ওরা চায় রানা এই স্মাগলিং দলটাকে শুধু চিনিয়ে দিক, বাকি কাজ ওরা করবে। রেড লাইটিং টংয়ের কথা, চ্যাংয়ের কথা, লিওংয়ের আসল পরিচয় ইত্যাদি ওদের জানালেই রানার ছুটি। কিন্তু ওরা যে পুরো দলটার সঙ্গে নির্দোষ মায়াওয়াংকেও ধ্বংস করে দেবে বিনা দ্বিধায়। তাছাড়া এমন সুন্দর খেলা জমিয়ে তুলে হঠাৎ কেটে পড়তেও সায় দিচ্ছে না ওর মন। সবটাই যদি না দেখতে পেল, প্রাণের ভয়ে যদি পিছিয়েই পড়ল সে, তাহলে মজাটা আর থাকল কোথায়? চাইনিজ সিক্রেট সার্ভিস চায় না ওর কোনো বিপদ হোক। মায়ের কাছ থেকে শোনা তথ্যগুলো ওদের জানালে ওরা তৎক্ষণাৎ ওকে সরিয়ে ফেলবে হংকং থেকে। তাই কোনো কথা বলেনি ওদের। তাড়াহুড়োর কি আছে, ধীরে সুস্থে বললেই হবে পরে। কিন্তু আশ্চর্য, জলজান্ত একজন লোক 2 দিন ধরে গায়েব হয়ে গেল বেমালুম। অথচ এদের ভাবে ভঙ্গিতে কোনো পরিবর্তন এলো না কেন? অন্তত লিওং তো জানত রানার পেছনেই লাগানো হয়েছিল ল্যাংফুকে। ওর অন্তর্ধানের ব্যাপারে রানার হাত আছে, এটা ধরে নেয়াই তো স্বাভাবিক। অথচ কারো কাছে কোনো আভাস পেল না সে এই 2 দিন। যেন ল্যাংফু বলে কেউ ছিলই না কোনো দিন। ব্যাপারটা একটু গোলমেলে ঠেকল রানার কাছে। তাছাড়া ওর পরিচয়ের সত্যতা যাচাইয়ে ওরা কতদূর এগোলো সে জানে না। আর কদিন সে এভাবে টিকতে পারবে? মাথা ঝাড়া দিয়ে এসব চিন্তা দূর করে নিল রানা। প্রতীক্ষা করতে ওর বড় খারাপ লাগে। সময় কাটতে চায় না কিছুতেই। জামা কাপড় পরে নিয়ে কিছুক্ষণ পায়চারি করল সে ঘরের মধ্যে। ভাবল, যে করে হোক আগে ম্যাকাও পৌঁছতে হবে। ছুটিয়ে আনতে হবে মায়াকে চ্যাংয়ের কবল থেকে। তারপর এই দস্যু দলের যা হয় হোক। কফির অর্ডার দিল সে, তাও কারও দেখা নেই। শেষ চুমুক দিয়ে কফির কাপটা টিপয়ের উপর নামিয়ে রাখতেই ঠক ঠক করে শব্দ হলো দরজায়। ভেতরে আসুন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল লোবো। ঘামে ভিজে সপ করছে গায়ের শার্ট। একটা নোংরা তোয়ালের মতো রুমাল বের করে মোটা ঘাড়ে ও মুখে বুলালো সে। ঠান্ডা ঘরে ইজি চেয়ারে মূল্যবান পোশাক পরিচ্ছদ পরে পরিষ্কার পরিচ্ছন্ন রানাকে বসে থাকতে দেখে বোধহয় পিত্তি জ্বলে গেল ওর। রানা বসতে বলল, কিন্তু বসল না। প্রথম দিন থেকেই অসম্ভব বিরক্ত হয়ে আছে রানা লোকটার উপর। বিরক্তি চেপে ভদ্রতা করে বলল, বসুন না, কফি দিতে বলি 1 কাপ। পরের পয়সায় খুব আতিথেয়তা হচ্ছে না? গর্জে উঠল লোবো। মেজাজটা খারাপ হয়ে গেল রানার। বলল, তা কফি না হয় নাই খেলেন, বসতে আপত্তি কি? মোটা মানুষ, ঘেমে তো একেবারে। শাট আপ! চিৎকার করে উঠল লোবো। তারপর সাঁ করে এক তোড়া নোট ছুঁড়ে মারল রানার দিকে। খপ করে ধরে না ফেললে সোজা এসে লাগতো রানার নাকে মুখে। আর সহ্য করতে পারল না রানা। দ্বিগুণ জোরে ছুঁড়ে মারল সেটা মোটার মুখের উপর। চটাস করে চপেটাঘাতের মতো শব্দ তুলে লাগলো গিয়ে নোটগুলো লোবোর গালে। এটা যে সম্ভব কল্পনাও করতে পারেনি লোবো। অবাক বিষয়ে কিছুক্ষণ চেয়ে রইল সে রানার দিকে। তারপর লাফিয়ে এগিয়ে এলো বাঘের মতো। রানা উঠে দাঁড়িয়েছে ততক্ষণে, কিন্তু প্রস্তুত হয়ে নেবার আগেই বাঘের থাবা এসে পড়ল চুলের ওপর। বাম হাতে মুঠি করে ধরল লোবো রানার চুল, ডান হাতে তুলল 3 মণি কিল। 2 হাতে মাথার উপর মুঠিটা ধরল রানা শক্ত করে। তারপর ঝপ করে বসে পড়ল।
এটা জুজুৎসু ক্লাসে প্রথম দিনই শেখানো হয়েছিল ওদের। অতি সাধারণ অথচ কার্যকরী একটা কৌশল। হাতটা বেকায়দা মতন মচকে যেতেই আউ করে একটা শব্দ বেরোলো মোটার মুখ থেকে। ওর পকেট থেকে আলগোছে রিভলভারটা বের করে ফেলে দিল রানা ঘরের এক কোণে। তাজ্জব বনে গেল লোবো। এত বড় স্পর্ধা! উঠে দাঁড়িয়ে হাসছে আবার। এবার ভীমের গদার মতো ডান হাতটা চালালো সে। তার আগেই গোটা 2 ঘুষি চালিয়ে দিয়েছে রানা ওর নাক বরাবর। দরদর করে রক্ত বেরিয়ে এলো নাক থেকে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ করল না সে। দড়াম করে কাঁধের উপর ডান হাতটা এসে পড়তেই পড়ে গেল রানা মাটিতে। হাঁটুটা ভাঁজ করে রানার বুকের ওপর লাফিয়ে পড়তে যাচ্ছিল লোবো। ঝটাং করে মোক্ষম মার মারল রানা, নইলে গুঁড়ো হয়ে যেত ওর বুকের পাঁজর। জায়গা মতো লাথিটা লাগিয়ে দিয়েই কার্পেট বিছানো মেঝের উপর এক গড়ান দিয়ে সরে গেল রানা। অসহ্য বেদনায় নীল হয়ে গেল লোবোর মুখটা। 2 হাত 2 উরুর মাঝখানে চেপে ধরে হুমড়ি খেয়ে পড়ে গেল সে মেঝেতে। মুখ হাঁ করে শ্বাস নেবার আপ্রাণ চেষ্টা করছে সে। বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে কপালে। যেমন আছো তেমনি পড়ে থাকো, নইলে এক লাথি দিয়ে নাকটা সমান করে দেব, বলল রানা। ইচ্ছে করলে প্রাণ ভরে কিলিয়ে হাতে সুখ মিটিয়ে নিতে পারত রানা ওর উপর, কিন্তু তা না করে মাটি থেকে রাবার ব্যান্ডে জড়ানো নোটের তোড়াটা তুলে নিল সে। একটা সাদা কাগজ দেখা যাচ্ছে নোটের সাথে। টেনে বার করল ওটা। একটা খাম। খবরদার! চমকে চাইল রানা দরজার দিকে। নিঃশব্দে 2জন পিস্তলধারী লোক এসে কখন ঢুকেছে ঘরের মধ্যে টের পায়নি সে। 2টো পিস্তলই ওর দিকে ধরা। এক্ষুনি লিউংকে ফোন করা দরকার। যদি বাধা দাও তাহলে বিপদে পড়বে বাছা। যেন কিছুই হয়নি এমনি ভাবে বলল রানা। একবার রানার হাতে ধরা নোটের বান্ডিল আর খামটার দিকে, আরেকবার আহত লোবোর দিকে চেয়ে পিস্তলের ইশারায় ফোন করতে বলল একজন। রিসিভার তুলে নিয়ে লিউংয়ের নম্বর দিল রানা অপারেটরকে। এতক্ষণে বোধ হয় লাইনটা হালকা হয়েছে। 2 সেকেন্ড পরেই কানেকশন পাওয়া গেল লিউংয়ের। ইয়েস, কে বলছেন? মাসুদ রানা। আবার কি? আপনি যে মোটা গর্ধপটাকে পাঠিয়েছেন, তাকে কি টাকাটা আমার মুখের উপর ছুঁড়ে মারবার আদেশ দিয়ে পাঠিয়েছিলেন? না, কেন, কি হয়েছে? কি আবার হবে? ওর প্রকাণ্ড ধরটা এখন মেঝেই পড়ে হাঁসফাঁস করছে। আপনি মেরেছেন ওকে? হোটেল কর্তৃপক্ষ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? উত্তেজিত শোনা গেল লিউংয়ের কণ্ঠস্বর। শেষের কথাটা প্রায় আপন মনেই উচ্চারণ করল সে। হ্যাঁ, মেরেছি, দৃঢ় কণ্ঠে বলল রানা। আর আপনার হোটেল কর্তৃপক্ষও জেগেই আছে। 2জন গুন্ডা চেহারার লোক ঘরে ঢুকে পিস্তল ধরে আছে আমার দিকে। অতিথি আপ্যায়নের এই কি রীতি নাকি আপনাদের? 15 সেকেন্ড চুপ করে থাকল লিউং। তারপর ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, আপনার কপাল মন্দ। লোবো আর ল্যাংফু বাল্য বন্ধু, এদের কারো সঙ্গে লাগা মানেই মৃত্যু। অযাচিত এই বীরত্ব প্রদর্শন আপনার পক্ষে অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াতে পারে। সব কথা না শুনে কিছু বলা যাচ্ছে না। টেলিফোনটা দিন লোবোকে। ইশারা করতেই উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফোনের কাছে এগিয়ে এলো লোবো। অনর্গল চীনা ভাষায় কিছুক্ষণ কথাবার্তা হলো। এদিকে পিস্তলধারীদের একজন ঘরের কোণ থেকে তুলে নিল লোবোর রিভলভারটা। তারপরে ওর চোখ পড়ল পাশের ঘরের দরজায় ফুটোর দিকে। দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো সে দরজাটার সামনে। বল্টু খুলে ধাক্কা দিল। বন্ধ ওদিক থেকে। ভালো করে পরীক্ষা করল ছিদ্রটা। তারপর লোবোর কানে কানে কি যেন বলল। কথা থামিয়ে মোটা ঘাড় ফিরিয়ে ছিদ্রটা দেখল একবার লোবো, একবার চাইল রানার দিকে। তারপর সংবাদটা দিল লিউংকে। কিছুক্ষণ রিসিভার ধরে চুপচাপ শুনল লোবো লিউংয়ের মেয়েলি কণ্ঠস্বর। তারপরে রিসিভারটা দিল রানার কাছে। ছিদ্রটা কে করেছে? ক্ষণক্ষণে লিউংয়ের গলা। জানি না, প্রথম দিন থেকেই দেখছি ওটা। সাবধান থাকবেন, আমরা খুব শিগগিরই বিপদ আশঙ্কা করছি। খুব সাবধান। ছেড়ে দিল লিউং টেলিফোন। রানা ঘুরে দেখল পিস্তলধারী 2জন অদৃশ্য হয়ে গেছে ঘর থেকে লোবোর নীরব ইঙ্গিতে। চিঠিটা পড়ে ফেরত দিল রানা মোটার হাতে। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালো লোবো। চিবিয়ে চিবিয়ে বলল, 3 ঘনিয়ে এসেছ তোমার, প্রস্তুত থেকো, শীঘ্রই শোধ নেব আমি। কোনো জবাব দিল না রানা। কাল্পনিক সিগারেটে একটা টান দিয়ে ফু দিয়ে ধোঁয়াটা ছাড়ল মোটার দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে। দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল লোবো। রানার মাথার মধ্যে চলছে দ্রুত চিন্তা। এখনও সময় আছে।
কেটে পড়বে? নিজেকে এভাবে বিপদের মধ্যে জড়াচ্ছে কেন সে? পরিষ্কার বোঝা গেল ল্যাংফুর রহস্যজনক অন্তর্ধানের ব্যাপারে যে ওর হাত আছে তাতে ওদের সন্দেহ মাত্র নেই। তার উপর আজ বেরোলো দরজার ছিদ্র। ফুচুঙো জড়িয়ে পড়লেও ওদের সন্দেহ জালে। সতর্ক হয়ে যাবে ওরা। এখন যে কোনো মুহূর্তে আঘাত হানবার জন্যে প্রস্তুত হয়েই থাকবে। সব কিছু গোলমাল হয়ে গেল না তো? 2 বার পড়ে মুখস্থ করে ফেলা চিঠিটার কিছু কিছু অংশ মনে মনে আওড়ালো রানা। হোটেল সিসিল, ম্যাকাও, রাত 8টায় স্টিমার। আগামীকাল রাত 8:30টায় হোটেল সিসিলের 7ম তলায় বারের সঙ্গে লাগা ব্ল্যাক জ্যাক টেবিলে পরপর 4 বার খেলতে হবে, প্রতিবার 2000 করে। সব শেষে লাল কালিতে লেখা ছিল, পত্রবাহকের হাতেই চিঠিটা ফেরত দেবেন, নিজ স্বার্থেই গোপনীয়তা রক্ষা করবেন, কারণ ভুল আমরা পছন্দ করি না। রানার মনের মধ্যে একটা অ্যালার্ম বেল বেজে উঠল। ম্যাকাও কেন? টাকা পেমেন্টের জন্য কি হংকংয়ে কোনো কায়দা পেল না ওরা? ওদের ঘাঁটিতে টেনে নিয়ে যাচ্ছে কী উদ্দেশ্যে? মায়াকে পাঠিয়ে দিয়েছে গতকালই। মায়া কি ওদের টোপ হিসেবে কাজ করছে? ওরা কি সব কিছু টের পেয়ে গেল এরই মধ্যে? এসব প্রশ্নের উত্তর জানবার কোনো উপায় নেই। 2টো মাত্র পথ খোলা আছে রানার সামনে। মায়াকে রক্ষার জন্য এগিয়ে যাওয়া, অথবা মায়াকে সন্দেহ করে পিছিয়ে আসা। এগিয়ে যাবে সে, স্থির করল রানা। 3য় পর্বের সমাপ্তি এখানেই।